আমাদের আজকের সেশনটা মেইনলি হায়ার স্টাডি ইন ইউএস। সেশনটা আমরা দুজন কন্ডাক্ট করব। আমার পরিচয় হলো, আমি আবু নাঈম মোহাম্মদ নোমান, পিএইচডি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ মিসিসিপি। আর আমার সাথে আছেন মোহাম্মদ আলামিন ভাই, উনি পিএইচডি ফেলো, এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ জর্জিয়া। তো আমরা শুরুতেই দেখি যে আমাদের আসলে কমপ্লিট রোড ম্যাপটা কি হবে। ফার্স্ট অফ অল আমাদের গোল ঠিক করতে হবে। আমরা ব্যাচেলরে বা মাস্টার্সে অনেকেই লেটসে, আমি ইঞ্জিনিয়ারিং সাইড থেকে যদি বলি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ট্রিপলিতে পিএইচডি ব্যাচেলর শেষ করছি, দেন আমি পিএইচডি তে আসছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। সো এরকম অনেকেরই যেটা হয়, অনেকে আছে যারা বায়োলজিতে ব্যাচেলর শেষ করছে, দেন দেখা গেছে বায়োকেমিস্ট্রি অথবা ফার্মেসি অথবা অন্য কোনো সাবজেক্টে সে তার হায়ার স্টাডি পার্সিউ করতে চায়। ইট ফুললি ডিপেন্ডস অন ইউর গোল। গোলটা কি হবে? আমার দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো, আমার গোলটা কি মাস্টার্স এর জন্য হবে নাকি পিএইচডির জন্য হবে, এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যেটা, সেটা হলো আমি কি সেলফ ফান্ড বা পার্শিয়াল ফান্ডিং এ যাব নাকি ফুল ফান্ডে যাব। এই দুটো বিষয় খুবই জরুরি আমাদের ফোকাসিং এর জন্য, যে আমরা কিভাবে আমাদের গোলটা ঠিক করব। সো আমি যদি এক এক করে একটু বলি যে আমাদের ডিগ্রিটার ইম্পর্টেন্সটা কি। ইউএসএ তে অনেক আহ, অনেক বাংলাদেশি বা অনেক স্টুডেন্ট দেখা যায় যারা মাস্টার্স করতেছে, বাট তারা অলরেডি দেশে একটা মাস্টার্স করে আসছে, এসে আবার মাস্টার্স করতেছে। সো ইটস ভেরি কমন হিয়ার। তো এর কারণটা কি? এর কারণটা হলো, মূলত ইউএসএ তে মাস্টার্স এর অ্যাডমিশন পাওয়াটা ইজিয়ার, এবং মাস্টার্সের মাস্টার্স তুলনামূলক কম কম্পিটিটিভ পিএইচডির তুলনায়। কিন্তু মাস্টার্সের একটা ড্রব্যাক যদি আমি বলি, সেটা হলো মাস্টার্সের ফান্ডিং তুলনামূলক কম থাকে। আর ইউএসএ তে রিসেন্ট টাইমে আপনারা হয়তো সবাই জানেন যে ফান্ডিং এর একটা ক্রাইসিস চলতেছে। ফান্ডিং অ্যাপ্রুভালের বিষয় নিয়ে একটু ঝামেলা হচ্ছে গভর্নমেন্টের সাথে, বিশেষ করে বর্তমান গভর্নমেন্ট আসার পরে। সো দেখা গেছে মাস্টার্সে ফান্ডিংটা তুলনামূলক কম। এই ক্ষেত্রে অনেকেই আবার চিন্তা করে যে আমরা আসলে মাস্টার্সে যাব, সেই ক্ষেত্রে যদি টিউশন স্কলারশিপটা আমরা পেয়ে যাই, তাহলে শুধুমাত্র আমার আমার এখানে থাকার জন্য যে খরচটা লাগে, সেটাকে আমরা মূলত স্টাইপেন্ড থেকে আনি। তো অনেক সময় দেখা গেছে যে প্রফেসর যদি আপনার রিসার্চের সাথে খুব অ্যাগ্রিড হয়, তাহলে দেখা গেছে আপনাকে মাস্টার্সের অপরচুনিটি দেবে। তার কাছে হয়তো ফান্ড নাই, কিন্তু সে বলবে ঠিক আছে, আমি তোমার টিউশন স্কলারশিপটা মকুব করে দিতে পারি বা এই স্কলারশিপটা দেব। সেই ক্ষেত্রে যদি আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে, যে না আপনি অ্যাটলিস্ট প্ল্যান থাকা লাগবে, অ্যাটলিস্ট আমি 1 বছর এখানে সাস্টেন করতে পারবো, দেন ইউ ক্যান প্ল্যান উইথ ইউর মাস্টার্স। বাট পিএইচডি তে ম্যাক্সিমাম টাইম আপনার ফুল ফান্ড হয়। আর মাস্টার্সে ফান্ড হয় না এটা বলি না আমি, মাস্টার্সে ফান্ড হয়, বাট একটু কম হয়, এবং মাস্টার্সের ফান্ডিং এর যে অ্যামাউন্টটা, সেটাও পিএইচডি তুলনায় কম হয়। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টা, সেটা হলো প্রোফাইল। প্রোফাইল গোছানো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। দেন ইউনিভার্সিটি শর্ট লিস্টিং, এটা নিয়ে আলোচনা করব। দেন হাউ টু অ্যাপ্লাই। দেন অ্যাডমিশন হওয়ার পরে এবং ফান্ডিং বা স্কলারশিপ লেটার আসার পরে, দেন আপনার ভিসা প্রিপারেশন কিভাবে নেবেন সেটা নিয়ে একটু আলোচনা করা হবে। দেন ইউর ট্রাভেল। সো লেটস মুভ ফরওয়ার্ড। এখানে একটা টাইমলাইন করা হয়েছে, মূলত এটা আমি ফল সেশন, মেইনলি ফল সেশনে বেশি স্টুডেন্ট আসে। ফল মানে বোঝানো হয় আমেরিকাতে যে আমাদের অগাস্ট ইনটেকে, অগাস্ট ইনটেকে যেই স্টুডেন্ট গুলো আসে, তারা যে সেশনে ভর্তি হয় সেটা মূলত ফল সেশন। আর একটা খুব বেশি স্টুডেন্ট আছে, সেটা হলো স্প্রিং। স্প্রিং স্টার্টস ইন জানুয়ারি। সো আমি এই যে টাইমলাইনটা করছি এখানে, আহ, যে এপ্রিল থেকে জুলাই বা এই যে টাইমলাইনটা দেখতেছেন, এটা মূলত ফলের জন্য। সো ফল হোক বা স্প্রিং হোক, আমাদের এই লেফটের যে টাইমলাইনটা, এটা মোটামুটি ফিক্সড। সো এটা কিভাবে ডিল করব আমরা? মূলত
আমাকে, আমি ফার্স্টে বলছি যে আই নিড টু চুজ দ্য প্রোগ্রাম। এখানে এমন না যে প্রোগ্রামটা যেটা চুজ করবো সেটাতে আমাকে রিজিড থাকতে হবে, একটু এদিক সেদিক হয়। লেটস সে কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ টার্গেট করছে, কিন্তু তার প্রফেসর যে তাকে অ্যাপ্রোচ করছে সে মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লোক। সো আপনার প্রোফাইলের সাথে যদি ম্যাচ করে আপনি প্রোগ্রামটা সুইচ করতে পারবেন, বাট ইটস খুব বেশি এটাকে এনকারেজ করতেছি না। তো আমরা যেটা করি ইউজুয়ালি যে একটা চাঙ্ক অফ প্রোগ্রাম আমরা সিলেক্ট করতে পারি, সেখানে হয়তো দুইটা তিনটা সাবজেক্ট থাকতে পারে আমার সাবজেক্ট রিলেটেড, যে প্রোগ্রামগুলোর মধ্যে আমি বেস্ট ম্যাচ পাবো, আমার প্রফেসর ভালো পাবো, আমার ইউনিভার্সিটি ল্যাব ভালো পাবো, আমার ফান্ডিং ভালো পাবো, এইসব কিছু বেস করে আমরা এটা সিলেক্ট ফাইনাল করব। বাট প্রোগ্রাম চুজ করার সময় একটু সিনসিয়ারলি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, আমার রিসার্চের সাথে ম্যাচ করে এগুলো একটু মাথায় রাখবো। এবং এটা কখন শুরু করব, এখানে একটা টাইমলাইন আমি বলছি যে 12 to 18 মান্থ। ইট নট নেসেসারিলি যে আপনাকে 12 থেকে 18 মাস আগেই করতে হবে, তার আগে করা যাবে না, এটা এরকম নয়। যেমন আমি যদি বলি ফর আ ব্যাচেলর স্টুডেন্ট ইউ নিড টু স্টার্ট ইউর থিঙ্কিং ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর স্টাডি, লাইক ফ্রম দ্য ফার্স্ট ইয়ার। আপনার যদি টার্গেট থাকে যে আপনি আপনার সাবজেক্টে বা আপনি হায়ার স্টাডিতে যেতে চান, আপনি ব্যাচেলর আন্ডারগ্রেডের ফার্স্ট ইয়ারে আপনি চিন্তা করবেন যে আমাকে আমার লাইফটা এভাবে তৈরি করতে হবে, সো আমাকে কি কি করতে হবে। আপনাকে একটা ভালো প্রোফাইল মেনটেন করতে হবে থ্রু আউট অল দ্য টাইম। এবং এই প্রোফাইলটা নট অনলি ইওর সিজিপিএ অ্যান্ড ইওর আইএলটিএস জিআরই, এটা টোটাল আপনার প্রোফাইল সবকিছুর উপর ডিপেন্ড করে। সো আপনি প্রথমেই ফার্স্ট ইয়ারে যদি আপনি শুরু করেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে না ফার্স্ট ইয়ার দেখতে দেখতে চলে যাচ্ছে সেকেন্ড ইয়ার, দ্যাটস ওকে, আপনি সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন। কি শুরু করবেন তখন? আপনার স্টাডি লেভেলে আন্ডারগ্রেড বা মাস্টার্স লেভেলে দুইটা কাজ, মেইনলি দুইটা কাজ। একটা হলো আপনার রেজাল্টটাকে মেনটেন করা, আপনার সিজিপিএটাকে কনস্ট্যান্টলি একটা ভালো লেভেলে রাখা, এবং এটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে, এটা খুব ভালো ম্যাটার করে। আপনার সিজিপিএ যদি অনেক কম হয়, আপনাকে দেখা গেছে যে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না থাকলে শুরুতেই রিজেক্ট করে দেবে। হ্যাঁ, অবশ্যই মানে চান্স আছে এক্সট্রা অর্ডিনারি কিছু ক্ষেত্র বললাম, যেমন আপনার সিজিপিএ অ্যাভারেজ, বাট আপনার সিজিপিএ হয়তো কম, কিন্তু আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক ভালো, আপনার ধরেন খুব ভালো জার্নাল নেচারে পাবলিকেশনস আছে, এবং বেশ ভালো একটা কাজ করছেন আপনি, এবং আপনি যে প্রফেসরের সাথে কমিউনিকেট করতেছেন তার ল্যাবেও ওই টাইপের কাজ হয়, সে খুব সহজেই আপনাকে রিক্রুট করবে। আপনার সেখানে একজন প্রফেসর চাইলে আপনার সিজিপিএ রিকোয়ারমেন্টকে সে ওয়েভ করে দিতে পারে, আপনার জিআরই রিকোয়ারমেন্টকে সে ওয়েভ করে দিতে পারে। ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর স্টাডি হোয়েন ইউ আর ইন আন্ডারগ্রেড অর মাস্টার্স ইন ইউর কান্ট্রি। সো আপনি যদি ভালো সিজিপিএ মেনটেন করতে পারেন, দেন আপনার 2 নম্বর যেটা বললাম সেটা হলো আপনার রিসার্চ। এবং আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আমরা মনে করি যে আমরা আন্ডারগ্রেডটা শেষ করি, দেন মাস্টার্সে অথবা আন্ডারগ্রেডের পরে আমি হলো রিসার্চে ফোকাস করব হায়ার স্টাডির জন্য। না, এটা আসলে ওয়ে না। বিকজ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ফাইনাল ইয়ারে যে রিসার্চটা বা প্রজেক্টটা, সেটাকে খুব বেশি ভ্যালু দেওয়া হয়। আপনি যখন এসওপি রেডি করবেন, আমরা আসবো ওটাতে, তখন আপনার ফাইনাল ইয়ারের যে রেজাল্টটা এটা খুব বেশি ভ্যালুয়েবল, ফাইনাল থিসিসটা অথবা প্রজেক্টটা। সো এইটা আপনাকে ফ্রম দ্য ভেরি বিগিনিং প্ল্যান করতে হবে। এবং আপনার আপনাকে মাথায় রাখতে হবে আপনি বাইরে যেতে যাচ্ছেন, আপনি যেই ফিল্ডে যেতে যাচ্ছেন সেই ফিল্ডের আপনার ভার্সিটির যে প্রফেসররা আছে তাদের সাথে খুব ভালো রিলেশন করতে হবে, তাদের সাথে খুব ভালো কমিউনিকেশন করতে হবে, তাদের সাথে রিসার্চ করতে হবে, এবং দে হ্যাভ নলেজ। সো আপনি প্রফেসরের সাথে যদি কন্ট্যাক্টে থাকে, তাদের সাথে রিসার্চ করেন, এটা দুইটা লাভ। একটা তো আপনি রিসার্চ আর্টিকেল বের করতে পারবেন তাদের সাথে, সেকেন্ডলি হলো আপনার এলওআর লাগবে, লেটার অফ রিকমেন্ডেশন, এবং এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই লাগবে যদি আপনি ইউনিভার্সিটিতে আসতে চান। সো ওই ক্ষেত্রে ওই প্রফেসরই আপনাকে রিকমেন্ড করবে, বিকজ দে নো ইউ ভেরি ওয়েল। তো আমরা ইউজুয়ালি যেটা করি যে আমরা এগুলো সবকিছু চিন্তা করি আমাদের পাশ করে বেরোনোর পরে আমরা বাইরে যাওয়ার চিন্তা করি। সো দ্যাট ইজ নট দ্য ওয়ে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। দেন আমি একটা টাইমলাইন বলছি যে এপ্রিল থেকে জুলাই এখানে আপনাকে আইএলটিএস জিআরই টোফেল যেই টেস্ট গুলো দরকার এটার প্রিপারেশন নিতে হবে, এটা পরীক্ষা দিতে হবে না, তো প্রিপারেশন প্রিপারেশন আপনি আগে থেকেই নেবেন। এই টাইমলাইনের মধ্যে আপনি পরীক্ষা দেবেন, এই টেস্ট গুলো দেবেন।
সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএলটিএস অথবা জিআরই এটা ম্যান্ডেটরি, সো ইউ হ্যাভ টু টেক ওয়ান অফ দিস। বাট ফর দ্য জিআরই সামটাইমস ইটস ওয়েবল, সামটাইমস ইট নট নেসেসারি, বাট ইটস রিকমেন্ডেড। আপনার যদি জিআরই স্কোর থাকে এটা অবশ্যই সিভিতে ইনক্লুড করবেন, এটা আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দেবে, ঠিক আছে? সো দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, এবং যেটা আমরা হয়তো সময় খুব কম দেই বাট ইট ইজ ভেরি নেসেসারি, সেটা হলো ইউনিভার্সিটি শর্ট লিস্টিং। সো এই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন। শুধু একটা ইউএস ইউনিভার্সিটি হইলেই আপনি চলে আসতেছেন, নট লাইক দ্যাট। আপনার ইউনিভার্সিটি, ইউএস নিউজ বলে একটা ওয়েবসাইট আছে, আপনি চাইলে সেখানে আপনার ইউনিভার্সিটি, আপনার যে ইউনিভার্সিটি যেতে যাচ্ছেন সেটার র্যাঙ্কিং দেখতে পারবেন, সেটা আপনার স্পেসিফিক সাবজেক্টের র্যাঙ্কিং দেখতে পারবেন। দেন আপনার ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করবেন, আপনার ল্যাবটা কেমন, সেই ল্যাবের রিসার্চ কেমন হয়, সেই ল্যাবের আউটকাম কেমন, আই মিন রিসার্চ আর্টিকেল কেমন বেরোচ্ছে, সেগুলা সাইটেশন কেমন হচ্ছে, অনেক কিছু আপনি দেখতে পারবেন। এবং এই সবকিছু মেনটেন করে দেখে দেন ইউ হ্যাভ টু শর্টলিস্ট ইউর ইউনিভার্সিটি। আপনি যখন ইউনিভার্সিটি শর্টলিস্ট করবেন তখন আমি এটা আরো ফার্দার কিছু টেকনিক আছে আমি বলে দেবো। দেন ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট ইউর প্রফেসরস। সো এই এই জায়গাটাতে খুব টাইম কনজিউমিং, আরেকটা টাইম কনজিউমিং বিষয় এটা। কারণ আপনি দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই, আমরা একটা দুইটা পাঁচটা দশটা বিশটা প্রফেসরকে মেইল করতেছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, আমরা হতাশ হয়ে যাই। সো এখানে আসলে হতাশার কিছু নাই। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার যে প্রফেসরের কাছে আসছি এখানে, আমি ওনাকে, সরি, ওকে, সো আমি ওনাকে মেইল করছি মার্চে, আমি ওনার থেকে রিপ্লাই পাইছি অক্টোবরে। সো এই পুরা সময়টা সে আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করে নাই। সে যখন অক্টোবরে আমি মেইলে রিপ্লাই পাইছি তখন সে আমাকে বলছে যে চলো আমরা একটা মিটিং করি। দেন মিটিং এর পরে সে আমাকে সিলেক্ট করছে। সো ইটস ইটস আনসার্টেন, ইউ ডোন্ট নো। সো আপনাকে কন্টিনিউয়াসলি এটা চালু রাখতে হবে, মেইলিংটা চালু রাখতে হবে প্রফেসরদের সাথে। এবং মেইলিং এর ক্ষেত্রে কিছু টপিক আছে, আমি এটা পরে আলোচনা করতেছি। দেন প্রফেসর যখন কনভিন্সড আপনাকে স্কলারশিপ বা ফান্ডিং যেটার সাথে আপনি অ্যাগ্রি করেন, এটা যখন সবকিছু ওকে, দেন ইউ হ্যাভ টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ইউজুয়ালি দেখা গেছে যে যদি প্রফেসর কনভিন্সড হয়, দেখা গেছে খুব অল্প সময়ের মধ্যে আপনার অ্যাডমিশনটা গ্র্যান্ট হয়। এবং দেন আপনার আপনাকে অ্যাডমিশন লেটার দিবে, ফান্ডিং লেটার দিবে, তারপরে আপনি I-20 বা ভিসা এগুলোর জন্য প্রসেস করবেন। সো আমি যেটা বলতেছিলাম যে একাডেমিক স্ট্রেংথ, আপনার সিজিপিএটা খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে আপনার রিসার্চ, আপনি যদি পিএইচডি তে আসতে চান তাহলে আপনার মাস্টার্স এর রিসার্চ অথবা আন্ডারগ্রেডের যে রিসার্চটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যদি মাস্টার্সে আসতে চান সেই ক্ষেত্রে হয়তো আপনার রিসার্চ ওয়ার্ক খুব বেশি ম্যাটার করে এমনও না, আবার খুব কম করে তাও না। আপনার রিলেভেন্ট রিসার্চ ওয়ার্ক বা কোর্স ওয়ার্ক গুলো থাকতে হবে যদি আপনি মাস্টার্সে আসতে চান। ওকে, অ্যান্ড যেটা বলতেছিলাম, আপনার ফাইনাল ইয়ারের যে থিসিস বা প্রজেক্ট, এটাতে খুব বেশি ফোকাস দেবেন এবং খুব বেশি সময় দেবেন যাতে এটার ইনস অ্যান্ড আউটস আমরা জানি, এটা খুবই দরকার। দেন আপনার পাবলিকেশনস। সো পাবলিকেশনসটা এটা খুব বেশি হেল্প করে আপনাকে। আপনি যদি স্পেশালি ফর পিএইচডি তে আপনি আসতে চান, আপনার পাবলিকেশন, এটা আনঅফিশিয়ালি আমরা বলতে পারি যে পাবলিকেশন মাস্ট, ইউ হ্যাভ টু হ্যাভ সাম পাবলিকেশনস। সেটা হইতে পারে যে দুইটা তিনটা, কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে অ্যাটলিস্ট একটা পাবলিকেশন যাতে আপনার ফার্স্ট অথরিটি ছিল। ওকে, তো এটা একটু মাথায় রাখবেন। ওকে, দেন এক্সপিরিয়েন্স, আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে, ইন্টার্নশিপ থাকে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে যেটা আপনার কাজের সাথে রিলেটেড, সেটা অবশ্যই অ্যাড করবেন। অনেক সময় দেখা গেছে আমরা সিভিতে আনওয়ান্টেড কিছু লিখি, যেমন ধরেন আপনি আহ, আপনি আসবেন ফার্মেসি ডিপার্টমেন্টে, আপনি সেলস এর একটা ইন্টার্নশিপ করছেন, অথবা আপনি এরকম একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করছেন যেটার সাথে আপনার স্টাডি কোনো সম্পর্ক নাই, আপনি সেটা সিভিতে উল্লেখ করছেন। এইটা আসলে একাডেমিক সিভিতে আপনার কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে না, বরং সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সো একাডেমিক সিভি যখন আপনি বানাবেন কমিউনিকেশনের জন্য, সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যা কিছু থাকবে সবকিছু শুধুমাত্র আপনার একাডেমিয়া রিলেটেড যেটা, সেটাই উল্লেখ করবেন, এর বাইরে কোনো কিছু রাখার দরকার নাই। এবং এবং আপনার যে এসওপি যেটা বানাবেন, এসওপিটাও খুব কেয়ারফুলি বানাবেন, এটা নিয়ে আমি আবার পরে একটু বলবো। সো এটা অলরেডি আমি বলে ফেলছি যে আপনি মাস্টার্স এর জন্য
কোর্স ওয়ার্ক প্লাস প্রজেক্ট রিসার্চটা ইম্পর্টেন্ট। এবং মাস্টার্স ইউএসএ তে দেখা গেছে কি অনেকে দেখা গেছে পিএইচডির জন্য এসেও মাস্টার্স ডিগ্রি নিয়ে পরে আর সে কন্টিনিউ করে না, কারণ দেখা গেছে পিএইচডি একটা লং টার্ম গোল। সো ইউ হ্যাভ টু কমিটেড। সো আপনি যদি কমিটেড, দেখা গেছে শুরুতে আপনি খুব কমিটেড, আপনি পিএইচডি করবেন, বাট আসার পরে অনেকেই এরকম হয়, আমার দেখা আছে যারা মাস্টার্স ডিগ্রি নিয়ে কাজে চলে যাচ্ছে, বাট বিকজ আপনার ইন্ডাস্ট্রির জন্য মাস্টার্স ডিগ্রি ইজ এনাফ, গুড এনাফ। আর যদি পিএইচডি হয় টোটালি রিসার্চ ফোকাসড, ল্যাব ফোকাস, আপনি ল্যাবে খুব ভালো একটা ল্যাব চুজ করতে হবে আপনাকে অবশ্যই। তো অনেক সময় আমি যেটা প্রিফার করি যে যদি আমাদের বাংলাদেশে অনেকে যদি ব্যাচেলর মানে কিছু ব্যাকআপ থাকে, স্পেশালি ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে, সো তারা যেটা করতে পারে যে আমি অনেক চেষ্টা করতেছি ফান্ডিং পাচ্ছি না, ঠিক আছে আমি দেখি মাস্টার্সের জন্য ট্রাই করি। সো মাস্টার্সের জন্য ফান্ডিং পাইলাম, হয়তো পার্সিয়াল ফান্ডিং পাইলাম, ঠিক আছে আমি পার্সিয়াল ফান্ডিংতে মাস্টার্সে চলে আসি। তো মাস্টার্সে চলে এসে আমি আসার পর থেকে আমার ফোকাস এটা করতে পারি যে ঠিক আছে আমি ভালো জায়গায় পিএইচডি করবো ফার্দার, এবং এটা ফুল ফান্ডেড। সো আপনার মাস্টার্সের যে 2 বছর বা আপনার যে মাস্টার্স ইউজুয়ালি 1.5 থেকে 2 বছর লাগে, এই সময়টা যদি আপনি ব্যাকআপ নিজে রেডি করতে পারেন, দেন ইটস ওকে, দেন আপনি ভালো একটা জায়গায় পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন। সো যদি আপনার ফোকাস থেকে আপনি ইউএসএ তে আসতে চান, এইভাবে আপনি চিন্তা করতে পারেন। ওকে, দেন হলো টেস্ট অ্যান্ড টেস্ট আসলে খুব যেটা বললাম যে আইএলটিএস টোফেল বা ডুওলিঙ্গো এগুলো খুবই রিকোয়ার্ড, যে কোনো একটা আপনাকে রাখতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে এই টেস্ট স্কোরের যেই রিকোয়ারমেন্টটা এটা ফিক্স না, আপনি ভার্সিটি ওয়াইজ দেখবেন এটা ভ্যারি করে। সো কোনো কোনো ভার্সিটির আইএলটিএস স্কোর 6.5 চাই বেস লাইন, কোনো কোনো ভার্সিটি 7 চায়। তো এইটা একটু মাথায় রাখবেন যে কোন ভার্সিটি কোনটা চাচ্ছে। ইভেন অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যেই ফান্ডিংটা আসে, সেই ক্ষেত্রে আপনাকে আইএলটিএস অথবা টোফেলে স্পিকিং এ একটা ভালো মার্কস তারা চায়। সো এইটা একটু খেয়াল রাখবেন যখন অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ আপনার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় আপনার অ্যাপ্লিকেশন শুরুতেই ড্রপ হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে। বাট আপনার যদি বেস লাইন পার করে ফেলেন, লেটস সে আপনি কোন একটা ভার্সিটিতে দেখতেছেন যে আইএলটিএস 6.5 হলেই হবে ওভারঅল স্কোর, এবং নো ব্যান্ড লেস দ্যান 6। সো এটা যদি রিকোয়ারমেন্ট হয়, আপনি এটা পেয়ে গেছেন, অথচ আপনি চিন্তা করতেছেন যে আমি আরেকটু ভালো করি, দরকার নাই, আপনি পেয়ে গেছেন, আপনি অ্যাপ্লাই করে দেন, পরবর্তীতে আপনি আবার চেষ্টা করেন, এটাতে কেউ নিষেধ করবে না, বাট আপনি কখনো সুযোগ হাতছাড়া করবেন না। আপনি সবসময় আপনার মিনিমাম চান্সটুকুকেও আপনি অ্যাকোয়ার করার ট্রাই করবেন। সো দেন ওকে, সো শর্টলিস্টিং এর ক্ষেত্রে আমার একটা সাজেশন, আমি যেটা ফলো করছি ইউজুয়ালি, যেটা আমি মনে করি যে এটা ফলো করতে পারেন আপনারা, সেটা হলো অ্যাটলিস্ট 10টা ইউনিভার্সিটিকে ফোকাস করবেন। সো 10টা ইউনিভার্সিটির মধ্যে আপনি খুব ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি, টপ 30 টপ 50-র মধ্যে আপনি 2-3টা সিলেক্ট করতে পারেন। দেন আপনার টার্গেটেড যদি আপনার এটা, অবশ্যই এই পুরোটা ডিপেন্ড করবে আপনার রেজাল্ট বা আপনার প্রোফাইলের উপরে। ধরেন আপনার প্রোফাইল খুবই ভালো, তো আপনার কাছে অ্যাম্বিশিয়াস যেই ইউনিভার্সিটি সেটা হবে টপ 10, ঠিক আছে, আপনার টার্গেট হবে হলো 10 থেকে 20, ঠিক আছে। বাট আপনার রেজাল্ট যদি মিডিয়াম হয়, অ্যাভারেজ হয়, তাহলে আপনি চিন্তা করবেন আমার জন্য অ্যাম্বিশিয়াস হলো টপ 30 বা টপ 50, দেন আমার টার্গেটেড হলো 50 থেকে 100, ঠিক আছে, এই এই র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি। সো এইভাবে আপনারা সিলেক্ট করবেন যে অ্যাটলিস্ট, এবং অবশ্যই সেফ জোনের কিছু ইউনিভার্সিটি আপনি রাখবেন, যাতে কোথাও না হলে সেই ইউনিভার্সিটিতে হবেই, এরকম কিছু ইউনিভার্সিটি আপনি অবশ্যই প্ল্যানে রাখবেন এবং সেখানে অ্যাপ্লাই করবেন। এরকম করে মোটামুটি 10টা ইউনিভার্সিটিতে আপনি প্ল্যান রাখবেন যে অ্যাপ্লাই করবেন। সো নেক্সট, সো এটা কস্ট রিয়েলিটিতে যদি আমি বলি যে আপনার এই যে বিষয়গুলা, আপনি যদি ফুল ফান্ডেড হন তাহলে ইউজুয়ালি আপনার টিউশন ফি, আপনার লিভিং কস্ট, এইটা অ্যাকচুয়ালি আপনার ভার্সিটি বা আপনার ফান্ডিং ম্যানেজ করে। বাট আপনার হেলথ ইন্স্যুরেন্স কোনো কোনো ক্ষেত্রে ফুল কাভারেজ দেয়, কোনো কোনো ক্ষেত্রে পার্শিয়াল কাভারেজ দেয়। তো এইটাও আপনি যদি ফুল ফান্ডেড স্টুডেন্ট হন, এটা আপনি কাভার করতে পারেন। বাট এই যে অ্যাপ্লিকেশন প্লাস টেস্ট, এইটার জন্য আপনাকে অবশ্যই একটা ব্যাকআপ ফান্ড রেডি রাখতে হবে। এটাতে কোনো ছাড় নাই আসলে, এটা আপনাকে রেডি রাখতেই হবে। এবং এর সাথে যদি অ্যাড করা দরকার ছিল অবশ্য, সেটা হলো আপনার টিকিট প্লাস কিছু সার্ভিস ফি প্লাস ইন্টারভিউ ফি, এরকম আরো কিছু ফি আছে, এই সবকিছু অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে আসলে। তো অ্যাপ্লিকেশন প্লাস আসা,
এটার জন্য আপনি যদি ধরেন 10টা ইউনিভার্সিটি টার্গেট করেন, আমার কাছে মনে হয় বর্তমান বাজারে আপনাকে অ্যাটলিস্ট 5 থেকে 6 লাখ টাকার মতো একটা ফান্ডিং রেডি রাখতে হবে টু কাভার আপ অল দা থিংস। এটা শুধু শুধু আপনাকে ইউএস পর্যন্ত পৌঁছায় দেবে, কারণ তার আগ পর্যন্ত আপনি কোনো ফান্ডিং পাবেন না। আপনি এখানে আসার পরে তারপরে বেশ কিছু অফিসিয়াল প্রসেসের মধ্যে যাওয়ার পরে আপনি ফান্ডিং পাওয়া শুরু করবেন। সো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে দেন, সো হাউ টু কন্ট্যাক্ট ইউর প্রফেসর। তো ইমেইলিংটা আমি বলছিলাম, এটাতে খুব বেশি সময় নাই। আই মিন দেখা গেছে এটাতে আমরা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, বাট এটা হওয়া যাবে না। আমি এখানে কয়েকটা টিপস বলে দিই। আপনি ইমেইলে কিছু জিনিস রাখবেন। হু আর ইউ, আপনি কে, আপনার রিসার্চ ইন্টারেস্টটা কি, আপনি এই প্রফেসরকে কেন চুজ করছেন, তার সাথে আপনার কাজের কি ধরনের মিল আছে সেটা উল্লেখ করতে পারেন। অবশ্যই আপনার সিভিটা অ্যাটাচ করবেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে প্রফেসর দেখবেন যে প্রফেসর সিভির সাথে অনেক ক্ষেত্রে পার্সোনাল ইন্টারেস্ট বা এসওপিও চায়, সেক্ষেত্রে সেটাও অ্যাড করবেন। এবং মাথায় রাখবেন যে এই যে সিভিটা, এটা জেনারেলাইজড বানাবেন না, আপনি প্রফেসর ওয়াইজ আপনার সিভিটাকে কাস্টমাইজ করতে হবে। আপনি একটা ফরম্যাট রেডি রাখবেন, সেখানে জাস্ট কিছু অ্যাডিং অ্যান্ড রিমুভ করতে পারবেন বেসড অন ইউর প্রফেসর। আপনার প্রফেসর কোন ফিল্ডে কাজ করে সেটার উপর বেস করে আপনার রিসার্চ ইন্টারেস্টটা চেঞ্জ করবেন। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবেন। তো সিভি এবং মেইল এটা কখনোই জেনারেলাইজ করবেন না, এটা প্রত্যেকটা প্রফেসরের জন্য আলাদা আলাদা করবেন। ঠিক আছে, কোনোটার সাথে কোনোটা মিলে গেলে দ্যাটস ফাইন, বাট ট্রাই করবেন যে প্রত্যেকটা যাতে আপনার প্রফেসর যাতে অ্যাটলিস্ট আপনার সিভিটা খোলে, এটা একটু মাথায় রাখবেন। তো এটার জন্য আপনাকে মেইলটাও ওই প্রফেসরকে কেন্দ্র করেই করতে হবে। আমরা ম্যাক্সিমাম সময় এই ভুল করি, একটা জেনারেলাইজড মেইল, একটা জেনারেলাইজড সিভি সব প্রফেসরকে ইচ্ছা মতো পাঠাইতেছি, প্রফেসরের ব্যাকগ্রাউন্ডও চেক করতেছে না, প্রফেসরের কাজও চেক করতেছে না। এভাবে হয় না। ওয়েটা কি, আপনি একটা প্রফেসরকে দেখলেন যে ঠিক আছে তার কাজ আপনার সাথে ম্যাচ করে, তার কিছু পেপার আপনার সাথে ম্যাচ করে, তো আপনি মেইলে ছোট্ট করে বলবেন যে আপনার রিসার্চের এই পার্টটুকু বা আপনার এই পেপারের কাজের সাথে আমার কাজ ম্যাচ করে, এইটুকু বললেন। আপনার সিভিতে ওই পেপারটা বা আপনার ওই রিসার্চের কাজটাকে হাইলাইট করলেন, একটু সামনে রাখলেন। তো এভাবে আপনাকে একটু অর্গানাইজ ওয়েতে মেইলিংটা করতে হবে, তাহলে মেইলের রিপ্লাই পাওয়ার পসিবিলিটি বাড়ে। এবং একটা মেইলের রিপ্লাই পাইলেন মানে আপনি একটা স্টেপ আগায় চলে গেলেন। তো এটা একটু মাথায় রাখতে হবে। দেন আচ্ছা, এখন কথা হলো যে আমি যদি 10টা প্রফেসরের মেইলের রিপ্লাই না পাই, তাহলে কি 10টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবো না? এটা এভাবে কাজ করে না। আপনি প্রফেসরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, বাট আপনি ধরেন একটাও রিপ্লাই পান নাই একটা সেশনে, আপনি অনেকগুলো মেইল করছেন, 500টা মেইল করছেন, অথচ একটাও রিপ্লাই পান নাই। সো আপনি কি তাহলে অ্যাপ্লাই করবেন না? অবশ্যই করবেন। সেই ক্ষেত্রে আপনি, ওটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনার কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার প্রফেসর চুজ করার অপশন থাকে যে আপনি কোন প্রফেসরকে আপনার সুপারভাইজার হিসেবে দেখতে চান। সেখানে আপনার যে সিলেক্টেড প্রফেসর তাদের লিস্ট করতে পারেন। তারপরে যেটা হয় যে আপনার ওই সিভি, আপনার ডকুমেন্টস গুলো ওই প্রফেসরের কাছে যায়, এবং প্রফেসর যদি আপনাকে চুজ করে দেন সে অ্যাডমিশন কমিটির কাছে একটা ফিডব্যাক পাঠায়, ঠিক আছে তোমরা এই স্টুডেন্টের প্রোফাইল দিয়ে চিন্তা করতে পারো। সো অ্যাডমিশন কমিটি যদি ফার্দার অ্যাগ্রিড হয় দেন ইউ উইল বি অ্যাডমিটেড। সো এইভাবেও অনেক সময় এটা হয়, এটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। তো এই সেন্ট্রাল অ্যাপ্লিকেশনেও অনেক ফান্ডিং বা অনেক স্টুডেন্ট আসতেছে। ঠিক আছে, বাট যেটা অ্যাভয়েড করতে হবে, লম্বা কোনো মেইল লেখা যাবে না, কারণ প্রফেসররা খুবই বিজি, তারা দিনে অসংখ্য মেইল পায়, তাদের এত সময় নেই আপনার লম্বা মেইল পড়ার। আই কাছে কিছু কথাবার্তা রাখতে হবে যেটা খুবই শর্ট এন্ড, এবং আপনি যাতে খুব সহজেই প্রফেসরকে এক্সপ্রেস করতে পারেন। এখানে আমি একটা সিম্পল ইয়ে দিছি যে এক্সাম্পল দিছি, সাবজেক্টে সবসময় প্রসপেক্টিভ পিএইচডি স্টুডেন্ট এইটুকু রাখার চেষ্টা করবেন, সাথে আপনার রিসার্চ এরিয়াটা দিবেন। এটা জেনারেল একটা কি বলে, একটা কনভেনশনাল ওয়ে টু রিচ দ্য প্রফেসর। ওকে, দেন আপনার প্রফেসরে মেনশন করবেন, এবং আপনি আপনার ইন্টারেস্টটা অবশ্যই এই 3 লাইনে যে রাখতে হবে এমন না, বাট আমি জাস্ট বলতেছি যে এই 3 লাইন অবশ্যই রাখবেন। এর বাইরে আপনি শুরুতে আপনার পরিচয় দিবেন, শেষে কিছু লিখবেন, দ্যাটস ওকে, বাট এই 3 লাইনটা রাখবেন যে কি আপনার, আপনি তার কোন কাজের সাথে ইন্টারেস্টেড, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কিভাবে ম্যাচ করে, এবং তাকে একটা রিকোয়েস্ট করবেন যে তার গ্রুপের সাথে আপনি কাজ করতে চান। এটা একটু মাথায় রাখবেন। ওকে, দেন কিছু ডকুমেন্টস নিয়ে অল্প কিছু আলোচনা, যে আপনার ডকুমেন্টস কিছু লাগবে, তার মধ্যে ফার্স্ট লাগবে সেটা হলো, আচ্ছা ফার্স্ট আসলে সিভি রাখা উচিত ছিল। ওকে ফাইন, তো সিভিটা আপনার খুব গোছানো হইতে হবে। সিভি খুব লম্বা হবে না, আপনি ট্রাই করবেন 2 পেজের মধ্যে সিভিটা কম্প্যাক্ট করার। আপনি সিভিতে রিসার্চটাকে মেইন ফোকাস রাখবেন, আপনার রিসার্চ এবং
কি বলে প্রজেক্ট যেগুলো করছেন সেটাকে মেইন ফোকাসে রাখবেন। আপনার রিসার্চ ইন্টারেস্টটাকে মেইন সবার উপরের দিকে রাখবেন। আপনার সিজিপিএটাকে হাইলাইট করবেন যদি খুব বেশি ভালো হয়, এবং যদি খুব বেশি ভালো না হয় তাহলে সিজিপিএ মেনশন, অনেক সময় আমি দেখছি যে যারা সিজিপিএ মেনশন করে না, কারণ তাদের সিজিপিএ দেখা গেছে 2.3 নিচে, তারা সিজিপিএ মেনশন করে না। সো ইটস ওকে, বাট সেই ক্ষেত্রে আপনাকে ধরেন সিজিপিএ কম হলে সেটাকে ব্যাকআপ দিবেন কিভাবে? আপনার রিসার্চ খুব ভালো হইতে হবে, ভালো কিছু পেপার থাকতে হবে ভালো জার্নালে, আপনার আইএসজিআর স্কোর ভালো হতে হবে। সো এগুলোকে তখন আপনি হাইলাইট করবেন। দেন রিকমেন্ডেশন লেটার লাগে, এটা আপনার 2-3টা অ্যাটলিস্ট লাগে। সো আপনার অ্যাটলিস্ট 4-5টা প্রফেসরের সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন আপনার ফিল্ডে, এবং যাদের থেকে আপনি পরবর্তী রিকমেন্ডেশন লেটার নেবেন। দেন অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট লাগবে অ্যাপ্লিকেশনের সময়, ইট ডিপেন্ডস। টেস্ট স্কোর লাগবে, সবসময় জিআরই রিকোয়ার্ড এমন হইতেও পারে, নাও হইতে পারে, বাট ইংলিশ টেস্টটা রিকোয়ার্ড থাকে মোস্টলি। এবং ফিনান্সিয়াল ডকুমেন্ট, যদি আপনার কোনো ডেফিসিট থাকে আপনার I-20-তে, সেটা আপনার ব্যাংক স্টেটমেন্টের থ্রুতে এটা করতে হবে, ওভারকাম করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পন্সর আপনাকে অ্যাড করতে হইতে পারে, অনেক ক্ষেত্রে নিজে যদি কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে নিজেই স্পন্সর হবেন। ফুল ফান্ডেড হলে ইউজুয়ালি দেখা গেছে নিজের জন্য এটা খুব বেশি প্রয়োজন পড়ে না, তবে যদি আপনি স্পাউস অ্যাড করেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে কিছু ডেফিসিট অ্যাড হয়, সেটা আপনাকে স্টেটমেন্ট শো করতে হইতে পারে। দেন হলো আপনার এসওপি। এসওপি খুব সিম্পল রাখবেন। আপনার ওপেনিং এ আপনার একাডেমিক ইন্টারেস্টটা দিবেন, আপনি কি কাজ করছেন এবং কেন এখানে হায়ার স্টাডি করতে চান এটা উল্লেখ করবেন। দেন আপনার কোর্স ওয়ার্ক, প্রজেক্ট, রিসার্চ এগুলো নিয়ে কথাবার্তা বলবেন। দেন আপনি যে ইউনিভার্সিটি যেতে যাচ্ছেন এবং যে প্রফেসরের কাছে যেতে যাচ্ছেন, ল্যাবে যেতে যাচ্ছেন, তার সাথে আপনার কাজ কিভাবে ফিট হয় এটা মাথায় এটা লিখবেন। এবং এই জিনিসটাও এসওপিও অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় সেই ইউনিভার্সিটি সেই প্রফেসরের উপরে বেস করে এসওপি লিখবেন। এসওপিও আমরা অনেক সময় জেনারেলাইজড করি, দ্যাটস নট আ গুড আইডিয়া। এসওপিও আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড আলাদা আলাদা লিখবো। এবং এই ডিগ্রিটা বা আপনার যে রিসার্চ ওয়ার্ক সেটা কিভাবে আপনার ফিউচারে আগায় দেবে, মানে এই ইউনিভার্সিটিতে পড়লে আপনি কিভাবে সেটাকে আপনার ফিউচারে শেপ দিতে পারবেন, এটা একটু উল্লেখ করতে হবে অ্যাট দ্য ভেরি লাস্ট পয়েন্ট। দেন ফান্ডিং অপশন, বেসিক্যালি আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা বেশি আসে, কোনো কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ আসে। সো এই ফান্ডিং গুলো ভেরি কমন। এবং আমি যেটা বলতেছিলাম যে মাস্টার্স স্টুডেন্টের জন্য অনেক সময় ফান্ডিং অ্যাভেলেবেল হয় না, কিছু ক্ষেত্রে এক্সটার্নাল ফান্ডিং পাওয়া যায়, কিন্তু তারা তাদের জন্য অবশ্যই ইউনিভার্সিটি স্কলারশিপ যেটা সেটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ যেটা হবে যে টিউশন ফিটা অনেক বেশি থাকে, এটা কভার করা পসিবল হবে না। সো যদি মনে হয় আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, আপনি ধরেন 2-3 কোটি টাকা খরচ করতে পারবেন, দেন সেই ক্ষেত্রে আপনার টিচিং স্কলারশিপ, সরি, আপনার স্কলারশিপটা প্রয়োজন হবে না, আপনার ফান্ডিংটা প্রয়োজন হবে না, আপনি টিউশন ফিটাও আপনি নিজের থেকে পে করবেন। বাট ইস্যু যেটা সেটা হলো আপনার যখন নিজের ফান্ডিং এ আসবেন তখন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক কমে যায়, এবং যখন আপনি ফুল ফান্ডেড হবেন বা আপনার খুব অল্প কিছু ডেফিসিট আছে $1,000-2,000, তখন আপনার ভিসা পাওয়ার প্রবাবিলিটি খুব বেশি বেড়ে যায়। সো এটা মাথায় রাখতে হবে। ওকে, দেন এটা আসলে ফান্ডিংটা খুব বেশি কম্পিটিটিভ, কারণ অনেক স্টুডেন্ট এট আ টাইম অ্যাপ্লাই করে। এখানে আমি একটা টানেল এখানে রেডি করছি, নট লাইক দিস এভাবেই হবে এমন না, তবে বিষয়টা অনেকটা এরকম। অ্যাপ্লিকেন্ট অনেক থাকে, তার মধ্যে খুব দেখা গেছে 40%-30% স্টুডেন্ট তারা রিকোয়ারমেন্ট ফুলফিল করে, বাকিরা শুধু অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করে। তার মধ্যে দেখা গেছে তারও আবার 50% স্টুডেন্ট দেখা গেছে এই প্রোগ্রামের জন্য ফিট। দেন আপনার প্রফেসর বা কমিটি ইন্টারেস্ট দেখায় দেখা গেছে 10% স্টুডেন্টের জন্য, আর ফান্ডিং দেয় মাত্র 2-3% স্টুডেন্ট বা 3-5% স্টুডেন্টের জন্য। সো এটা খুবই কম্পিটিটিভ। সো আপনার প্রোফাইলটা এইভাবে রেডি করতে হবে যাতে আপনাকে এই ফান্ডিং পাওয়া পর্যন্ত আপনি আসতে পারেন। ওকে, দেন আপনি ফান্ডিং পেয়ে গেছেন, অফার লেটার পেয়ে গেছেন, অ্যাডমিশন লেটার, অফার লেটার পাওয়ার পরে আপনি I-20 জন্য অ্যাপ্লাই করবেন। I-20 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি আপনাকে একটা I-20 দেবে। I-20 পাওয়ার পরে আপনাকে কিছু প্রসেস আছে, আপনাকে সেভিস ফি দিতে হবে। সেভিস ফি এটা মেবি আমি যতটুকু জানি এখন পর্যন্ত $350। এটা পেমেন্ট করার পরে আপনাকে ইউএস এর একটা ইউএসএ আসার জন্য DS-160 বলে একটা ফর্ম আছে, যে ফর্মে আপনি সারা জীবনে যত তথ্য সব দিতে হবে। দেন
এই তথ্য দেওয়ার পরে আপনি ভিসা শিডিউল, ইন্টারভিউ শিডিউল স্কেডিউল করবেন। এই স্কেডিউলটা করার জন্য আপনাকে মেবি $180 পেমেন্ট করতে হয় পার পার্সন। এটা দিয়ে আপনি ইন্টারভিউ নেবেন, এবং ইন্টারভিউর পরে আপনি আপনার কিছু যে ডকুমেন্টস গুলো আপনাকে ইন্টারভিউ নিয়ে যেতে হবে সেটা রেডি রাখবেন। এবং অবশ্যই চেষ্টা করবেন যে এখানে কিছু, আমি একটা লিঙ্ক দিছি একটা গ্রুপের, নেক্সট অফ ইউএসএ, বা আমাদের ডক্ট্রিন আছে অলরেডি। সো এখানে আপনি নেক্সট অফ ইউএসএ যেটা হয়, এটা আমি কেন রিকমেন্ড করলাম এর পিছনে, কারণ এখানে ইন্টারভিউ সেশন গুলো অনেক ক্ষেত্রে যারা ইন্টারভিউ ফেস করে তারা দেয়। তো ওই সেশনে কি কোশ্চেন করে, কি ডকুমেন্ট দেখতে চায়, এগুলো উল্লেখ করা থাকে। এই গ্রুপটা ফলো করতে পারেন, এটা হেল্পফুল হয়, আমার ক্ষেত্রে হয়েছে, আপনাদের ক্ষেত্রে হইতে পারে। সো ইন্টারভিউ দেওয়ার পরে যদি ভিসা হয়ে যায়, দেন ইউ হ্যাভ টু বুক ইউর ফ্লাইট। দেন আপনাকে ফ্লাইট বুক করার পরে এখানে হাউজিং ঠিক করতে হবে, এবং এয়ারপোর্টে এখানে আপনাকে কিভাবে এয়ারপোর্ট থেকে আপনি এখানে হাউজিং এ যাবেন, কারণ আপনি ভেরি নিউ হিয়ার। এবং কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে সেখানে বলছি যে I-20, পাসপোর্ট, অ্যাডমিশন লেটার, এগুলো মাস্ট ক্যারি করতে হবে আপনাকে। দেন আসার পরে এখানে হাউজিংটা, এটা বলছে বিফোর ডিপার্ট, মানে আপনি আসার আগে এটা ঠিক করে ফেলবেন। এখানে বাংলাদেশি কমিউনিটি থাকে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে, তাদের সাথে যোগাযোগ করে ট্রাই করবেন। অথবা বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে পোস্ট করবেন যে এখানে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেখানে কেউ আছে কিনা। আই হোপ কাউকে না কাউকে পাবেন, বাংলাদেশি কমিউনিটি থেকে পাবেন। তারপরে তাদের হেল্প নিয়ে একটা হাউজিং এখানে বুক করার চেষ্টা করবেন। দেন আপনি আসবেন। আসার পরে কিছু কাজ আছে, হেলথ ইন্স্যুরেন্স, এটা আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, ইউনিভার্সিটি হেলথ সেন্টারের সাথে, ব্যাংকিং প্ল্যান, ফোন, এটসেট্রা, এগুলো আপনারা এসে করে নিতে পারবেন, এগুলো কোনো ইস্যু হবে না। দেন আপনার একাডেমিক পাথ শুরু হয়ে যাবে। সো কমন মিস্টেক যেটা আমরা সহজেই খুব বেশি করে করি, সেটা হলো একটা সেম এসওপি। আমি অলরেডি বলছি যে সব ইউনিভার্সিটি সেম এসওপি দিচ্ছেন। আপনি প্রফেসরদের সাথে মেইল না করে মেল করতেছেন, কিন্তু প্রফেসরের ইন্টারেস্ট দেখতেছেন না, জেনারেলাইজ মেল করতেছেন, খুব বেশি দেরি করতেছেন অ্যাপ্লাই করতে। অলরেডি দেখা গেছে প্রফেসর অন্য কাউকে ফান্ডিং এর জন্য অ্যাপ্রুভ করে ফেলছে, এবং প্রোগ্রামের স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলো আপনি চেক করতেছেন না। আপনার নট চেকিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আফটার সাবমিশন, আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন কিন্তু আপনি পরবর্তীতে আর ফলো আপ করতেছেন না। দেখা গেছে যে আপনাকে অ্যাডমিশন দিয়ে ফেলছে, অনেক সময় মেইল করে না, আপনার পোর্টালে অ্যাডমিশন গ্রান্টেড হয়েছে, আপনি এটা জানেন না, এরকমও হয় অনেক সময়। তো এটা একটু খেয়াল রাখবেন। এবং ভিসা ইন্টারভিউ এর সময় অবশ্যই ফোকাস রাখবেন যে আপনার ক্লিয়ার স্টাডি প্ল্যান, এবং আপনি যেহেতু F1 ভিসায় আসবেন মোস্ট অফ দ্য টাইম, স্টুডেন্ট ভিসা, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে F1 ভিসা হলো নন ইমিগ্রেন্ট ভিসা। এই ইন্টারভিউ এর সময় সবসময় মাথায় রাখবেন আপনি ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি। সো আপনাকে এটা কনভিন্স করতে হবে যে আপনি স্টাডি শেষ করে আবার দেশে ফিরে যাবেন। দেশে ফিরে যাবেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু আপনাকে এটা কনভিন্স করতে হবে। ওকে, ওকে। সো ফর্মুলা যদি আমি বলি ইন আ নাটশেল, আপনাকে একটা গুড প্রোফাইল রেডি রাখতে হবে, স্ট্রং সিভি, স্ট্রং এসওপি, রিসার্চ ফিট, অ্যাপ্লিকেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সাথে রিকমেন্ডেশন লেটার। আপনার ইউনিভার্সিটি শর্টলিস্ট করছেন কেমন সেটার উপর ডিপেন্ড করবে, এবং আপনার ডকুমেন্টস গুলো ক্লিন আছে কিনা। সো ফাইনাল অ্যাডভাইস, স্টার্ট আর্লি, অ্যাপ্লাই স্ট্র্যাটেজি।